আসসালামু আলাইকুম। বায়োলজির এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো দেখতে পারতেছো যে মাত্র 70টা এমসিকিউ তোমরা যদি পড়ো তাহলে নিশ্চিত তোমরা 18 থেকে 20টা এমসিকিউ সরাসরি তোমরা কমন পাবা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে তোমরা কেন বায়োলজি এমসিকিউতে তোমরা মানে কমন পাও না। ঠিক আছে, এটা জানো তোমরা যে তোমরা কেন বায়োলজি এমসিকিউ তোমরা কমন পাও না? কারণ হচ্ছে তোমরা কি করো, গাইড এবং টেস্ট পেপার থেকে পড়ো। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে গাইড এবং টেস্ট পেপার থেকে কিন্তু তোমাদের কোশ্চেন গুলো করা হয় না, তোমাদের কোশ্চেন করা হয় সরাসরি বই থেকে। আবারও বলতেছি, তোমাদের কোশ্চেনটা করা হয় কোথা থেকে? সরাসরি বই থেকে। তো আমি তোমাদের জন্য 70টি প্লাস এমসিকিউ রেডি করছি একেবারে সরাসরি বই থেকে। ঠিক আছে, সরাসরি বই থেকে, জাস্ট একটু পেঁচাবে কিন্তু সরাসরি বই থেকে আসে। এই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমার সাথে এই এমসিকিউ ক্লাসটা তুমি দেখবা, অর্থাৎ তুমি তোমার মূল বইও পড়বা, সাথে এমসিকিউ ক্লাসটাও দেখবা। তাহলে খেয়াল করো যে 1 নম্বর এমসিকিউটা আমি যেটা তোমাদের জন্য রেডি করছি, যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কি বলে? অ্যারেনকাইমা নাকি ক্লোরেনকাইমা? এখানে একটু খেয়াল করো যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরি। এখন কথা হচ্ছে যে এই যে বায়ু কুঠুরি, বায়ুর ইংরেজি কি বলতো? ইয়ার। ইয়ার অর্থ কি বলতো? বায়ু। ঠিক আছে, আচ্ছা তাহলে ইয়ার লেখে কি দিয়ে বলতো? এ দিয়ে। কি দিয়ে লেখে? এ দিয়ে। তাহলে এতে কি হয়? অ্যারেনকাইমা। এতে কি হয় বলতো? অ্যারেনকাইমা। মনে রাখো, যখনই বলবে যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরি যুক্ত প্যারেনকাইমাকে কি বলে, তখন তুমি একটু মাথায় রাখবা যে বায়ু কুঠুরি, এই বায়ু কুঠুরির ইংরেজি কি? ইয়ার। মানে বায়ুর ইংরেজি কি বলতো? ইয়ার। ইয়ার অর্থ বাতাস। ঠিক আছে, আচ্ছা তাহলে বায়ু লিখতে কি লাগে বলতো? এ লাগে। তাহলে এতে অ্যারেনকাইমা। আই হোপ বুঝতে পেরেছো। মানে এই টেকনিকটা দিয়ে তোমরা ইজিলি ভাবে চোখের পলকে করতে পারবে এমসিকিউটা। 2 নম্বরটা দেখো, কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি? আচ্ছা, কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি এটা জানো? মাশরুম। ঠিক আছে, এই ব্যাকটেরিয়া কিন্তু হচ্ছে তোমার মনেরা রাজ্যের। মনে রাখো, ব্যাকটেরিয়া কোন রাজ্যের তোমাদের কিন্তু আসতে পারে, যে ব্যাকটেরিয়া কোন রাজ্যের? মনেরা রাজ্যের। এই যে দেখো, বহুকোষী শৈবাল কোন রাজ্যের বলতো? এটা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের। ঠিক আছে, বহুকোষী শৈবাল কোন রাজ্যের? প্রতিষ্ঠা রাজ্যের। মনে রাখো, তাহলে ব্যাকটেরিয়া কোন রাজ্যের? মনেরা রাজ্যের। বহুকোষী শৈবাল কোন রাজ্যের? প্রতিষ্ঠা রাজ্যের। আর মাশরুম কি দিয়ে তৈরি? মাইসেলিয়াম দিয়ে তৈরি। ঠিক আছে, মানে কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে তৈরি? মাশরুম। 3 নম্বরটা দেখো, কুনে ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি? অ্যাটোকার্পাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই যে কাঁঠালের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, আসতে পারে না যে কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, তখন কোনটা দেখাবা? অ্যাটোকার্পাস। আমরা আগে বৈজ্ঞানিক নামগুলো একটু দেখি। তো ওরা বলছে যে কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি, সেটা হচ্ছে বিউফো। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে তোমার হচ্ছে যে কুনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম। অনেক সময় আসতে পারে যে কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, তখন ওটাও তোমার জানতে হবে যে অ্যাটোকার্পাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কাঁঠালের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাপিস ইন্ডিকা, এটা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম। পেরিপ্লাস্টা, এটা হচ্ছে অরশোলা আছে না, বা আরশোলা আছে না, এই আরশোলার বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, এই বৈজ্ঞানিক নামগুলো তোমরা একটু ভালোভাবে একটু পড়ো। তোমাদের বইতে দেখবা যে প্রথম দিক দিয়েই হ্যাঁ বৈজ্ঞানিক নামগুলো আছে। সো রিকোয়েস্ট থাকবে বৈজ্ঞানিক নামগুলো একটু ভালোভাবে মুখস্থ করবা। 4 থেকে 5টা বোর্ডে দেখবা যে এমসিকিউ তে বৈজ্ঞানিক নাম দিয়ে দিছে। বলবে যে ধানের বৈজ্ঞানিক নাম কি, ঠিক আছে, বা ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি, তো তোমার জানতে হবে। অথবা সিকিউ তে ক নাম্বার, হ্যাঁ ক নাম্বারে কিন্তু বৈজ্ঞানিক নামগুলো আসে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিগত বছরের কোশ্চেন থেকে। 4 নম্বরটা দেখো, এই একটা চিত্র এ, তারপর হচ্ছে চিত্র বি। চিত্র এ, এটা হচ্ছে কি? অ্যামিবা। চিত্র এটা কি বলতো? অ্যামিবা। আর চিত্র বি, হ্যাঁ চিত্র বিটা হচ্ছে তোমার ছত্রাক। ঠিক আছে, তাহলে অ্যামিবা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের। আবারও বলতেছি, চিত্র এ হচ্ছে অ্যামিবা, অ্যামিবা হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের। আর চিত্র বি হচ্ছে ছত্রাক। ঠিক আছে, তাহলে ছত্রাক কোন রাজ্যের? ফানজাইন রাজ্যের। ঠিক আছে, ছত্রাক কোন রাজ্যের? ফানজাইন রাজ্যের। ওরা কি বলছে? চিত্র এ এর ক্ষেত্রে দেখা যায় কি? দেখা যায়, দেখো কোষ বিভাজনের মাধ্যমে বিভাজন ঘটে। মানে এই যে চিত্র এ, চিত্র এ কোনটা? এইটা, এই হচ্ছে তোমার চিত্র এ। বলছে যে কোষ বিভাজনের মাধ্যমে বিভাজন ঘটে। হ্যাঁ, কথা তো সত্য, কারণ চিত্র এ অর্থাৎ অ্যামিবা, হ্যাঁ অ্যামিবা কিন্তু তোমার হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে বিভাজন ঘটে। ঠিক আছে, তারপরে ক্রোমাটিন বস্তুতে ডিএনএ এবং আরএনএ থাকে। তাহলে ক্রোমাটিন বস্তুতে কি থাকে? ডিএনএও থাকে, আবার আরএনএও থাকে। ক্রোমাটিন বস্তুতে কি থাকে? ডিএনএও থাকে এবং আরএনএও থাকে। তারপর দেখো, ক্লোরোস্ট অনুপস্থিত। হ্যাঁ, এটাও ক্লোরোস্ট অনুপস্থিত। তাহলে তোমার হচ্ছে অ্যামিবায় কি অনুপস্থিত? ক্লোরোস্ট হচ্ছে তোমার অনুপস্থিত। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। আর এই যে এটা দেখতেছো, এটা হচ্ছে ছত্রাক। ঠিক আছে, এটা হচ্ছে ফানজাইন রাজ্যের। দেখো 5 নম্বরটা, অ্যাক্টিন ও মায়োসিস প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে?
আচ্ছা, তাহলে কি বলছে, অ্যাক্টিন ও হচ্ছে তোমার মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? কোষ কঙ্কালে থাকে। কোথায় থাকে? কোষ কঙ্কালে থাকে। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? কোষ কঙ্কালে থাকে। একটা এমসিকিউ 3 থেকে 4 বার পড়বো, ঠিক আছে? 3 থেকে 4 বার পড়বো, যেন ক্লাসে বসেই তোমার মুখস্থ হয়ে যায়। 6 নম্বরটা দেখো, যে এই যে চিত্রটা তোমরা একটু খেয়াল করো, চিত্র এ। হ্যাঁ, চিত্র এটা হচ্ছে তোমার গোলজি বস্তু, ঠিক আছে? এই যে গোলজি বস্তু আছে না, ওইটার চিত্র এটা। হ্যাঁ, আমার হয়তো আঁকাটা ভালো হয়ে নাই। হ্যাঁ, গোলজি বস্তু। আর হচ্ছে চিত্র বিটা যে দেখতেছো, এই চিত্র বিটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে? চিত্র বিটা হচ্ছে লাইসোজোম। এখন ওরা বলছে যে চিত্র বি কোনটা বলো তো? এই যে লাইসোজোম। এই লাইসোজোমটা হচ্ছে কি তোমার চিত্র বি। এখন মনে রাখবা, লাইসোজোমকে কিন্তু বলা হয় হচ্ছে আর্মি কোষ অথবা সেনাবাহিনী কোষ, ঠিক আছে? এখন বলবা যে তাহলে লাইসোজোমকে কেন সেনাবাহিনী কোষ বলা হয়? কারণ আছে। কারণ হচ্ছে ওর কাজ হচ্ছে ধ্বংস করা বা যুদ্ধ করে কোষগুলোকে কি করা? ধ্বংস করা, ঠিক আছে? বা কোষগুলোকে মেরে ফেলা, ধ্বংস করা। তাহলে এগুলোর কাজ কার? আর্মি বা সেনাবাহিনীর কাজ। সেনাবাহিনীর কাজ কি? যুদ্ধ করা। তাহলে এই লাইসোজোমকে বলা হচ্ছে সেনাবাহিনী কোষ, অর্থাৎ ও সবসময় ধ্বংস করে, ঠিক আছে? তাহলে দেখো, জীবাণু ধ্বংস করে। হ্যাঁ, ওর কাজই তো ধ্বংস করা। জীবাণু ধ্বংস করে, হরমোন উৎপাদন করে। আর ও তো ধ্বংস করে, ও তো উৎপাদন করে না। ও কি উৎপাদন করে? করে না। তার মানে এটা হবে না। হ্যাঁ, তারপর যে কখনো 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 কি করে, সে কোষকে কিন্তু মেরেও ফেলে। হ্যাঁ, তার কাজই তো মেরে ফেলা। তাহলে লাইসোজোম কখনো কখনো কি করে? কোষকে মেরে ফেলে। তাহলে 1 আর 3 হবে হচ্ছে তোমার অ্যান্সার। আই হোপ বুঝতে পেরেছো। 1 আর 3 যেখানে আছে দাগাই আসবা। 7 নাম্বারটা দেখো, রক্ত রসের মধ্যে শতকরা কত ভাগ পানি থাকে? ঠিক আছে, শতকরা কত ভাগ পানি থাকে। এখন এইটা এক একটা বইতে এক এক রকমের দেওয়া আছে। যেমন ইন্টারমিডিয়েটের বইতে একটু অন্যভাবে দেওয়া আছে, আবার তোমাদের এসএসসি লেভেলে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 91 থেকে 92%। ঠিক আছে, রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি? 91 থেকে 92%। এটা হচ্ছে যে তোমাদের বই অনুযায়ী বলা হয়েছে, ঠিক আছে? অন্য অন্য বইতে আবার এটা আবার অন্যভাবে দেওয়া আছে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের বই অনুযায়ী কি 91 থেকে 92%। তাহলে রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি আছে? 91 থেকে 92%। রক্তরসের মধ্যে শতকরা কত ভাগ পানি আছে? 91 থেকে 92%। 8 নম্বরটা দেখো, নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে? শিবকোষ নাকি স্বাদুকোষ নাকি প্যারেনকাইমা? আচ্ছা, আমরা জানি যে এখানে দেখো নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে। আগে আমাদের জানতে হবে যে নিউক্লিয়াস আছে কোনগুলোতে। স্বাদুকোষে কিন্তু নিউক্লিয়াস আছে। তোমার এই প্রশ্নটা এইভাবে আসতে পারতো না যে নিউক্লিয়াস আছে কোনটিতে বা উপস্থিত কোনটিতে? স্বাদুকোষেও নিউক্লিয়াস আছে, প্যারেনকাইমাতেও নিউক্লিয়াস আছে। তাহলে বলছে নিউক্লিয়াস অনুপস্থিত, মানে নিউক্লিয়াস উপস্থিত নয়, অনুপস্থিত, নাই। কোনটায় নাই? শিবকোষ। শিবকোষে কি নিউক্লিয়াস থাকে না, মনে রাখো, অনুপস্থিত। স্বাদুকোষেও থাকে, প্যারেনকাইমাতেও থাকে। 9 নম্বরটা দেখো, মাইটোসিসের আচ্ছা কি লাগছে, আচ্ছা কোন পর্যায়ে হবে? এটা কোন হবে? হ্যাঁ, কোন পর্যায়ে নিউক্লিয়াস মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? আচ্ছা, সম্পূর্ণ বিলুপ্তির কথা বলছে, এটা হচ্ছে মেটাফেজ। সরাসরি বই থেকে তুলে দেওয়া মেটাফেজ। তাহলে আবারও পড়তেছি, মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়াস মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? এটা হচ্ছে মেটাফেজ। 10 নম্বরটা দেখো, যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম, ঠিক আছে? যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম। এই যে দেখো, আমি সবগুলো একটু দেখাচ্ছি। আগে যেহেতু বলছে যে বর্ণের যে আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম, তাহলে যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম কোনটি? এই যে অ্যাক্রোসেন্ট্রিক আছে, এটা হচ্ছে যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম। এখন এই যে আকৃতি বিশিষ্ট যে ক্রোমোজোম গুলো আছে, এগুলো দেখতে কেমন, এগুলো তোমার একটু জানার বিষয় আছে। সেটা হচ্ছে এই যে এইটার যে ক্রোমোজোমটা, সেটা হচ্ছে এইরকম থাকে অনেকটা, তোমার হচ্ছে এইরকম থাকে, ঠিক আছে? এইরকম অনেকটা এরকম থাকে, তোমাদের বইতে আছে। অর্থাৎ এটা হচ্ছে যের সাথে তুমি মিলাইতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে তুমি কি করবা? যের সাথে মিলাইতে পারবা, এইরকম থাকে। হ্যাঁ, তাহলে কি হবে? অ্যাক্রোসেন্ট্রিক। তাহলে যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম কোনটি? অ্যাক্রোসেন্ট্রিক। এটা জের মতো দেখতে, ঠিক আছে? তারপরে এগুলো আমি একটু পড়ে দিই, এগুলো আসতে পারে, ঠিক আছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ, আসবেই আসবে, বলে দিলাম। টেলোসেন্ট্রিক। আচ্ছা, টেলোসেন্ট্রিকের ক্রোমোজোমটা কিরকম? এইরকম থাকে, একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, এরকম থাকে। অর্থাৎ এটা আয়ের মতো থাকে। কিসের মতো থাকে? আয়ের মতো। তারপর হচ্ছে তোমার হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। এই যে সাব মেটাসেন্ট্রিকের ক্রোমোজোমটা কিরকম থাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে এইরকম থাকে, তারপর হচ্ছে এইরকম থাকে। অর্থাৎ এটা হচ্ছে এল এর মতো, বুঝতে পারলা? এল এর মতো, এল এর মতো, মনে রাখো। তাহলে তোমার এই প্রশ্নটা আসতে পারে যে এল এর মতো ক্রোমোজোম কোনটি? তাহলে কি হবে? সাব মেটাসেন্ট্রিক, মনে রাখো। তারপর হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক যে ক্রোমোজোমটা, এটা ভির মতো। কিরকম? ভির মতো। একটু আইকে দেখাই যদি, এই যে এরকম, হ্যাঁ, এরকম ক্রোমোজোম থাকে। তাহলে এটা হচ্ছে তোমার ভির মতো, বুঝতে পারছো? তাহলে ভির মতো ক্রোমোজোম, এগুলোর নাম কি? এটা হচ্ছে মেটাসেন্ট্রিক।
আই হোপ বুঝতে পেরেছো। এই ক্রোমোজোম গুলো একটু ভালোভাবে দেখো, দয়া করে একটু ভালোভাবে দেখো, আসবে, আসবেই আসবে, বলে দিলাম। এই সেম জিনিসটা তুমি কিন্তু সিকিউতে তোমার এই ক্রোমোজোম রিলেটেড যে কোশ্চেন গুলো আছে ওইখানে তুমি যে তথ্য দিতে পারো না, হ্যাঁ, পয়েন্ট বাড়াতে পারো না, তখন তুমি এইগুলো জানা থাকলে এইগুলো থেকে তুমি পয়েন্ট বাড়াইতে পারবা। আই হোপ বুঝতে পেরেছো, খুব গুরুত্বপূর্ণ। 11 নম্বরটা দেখো, কোনটিতে মিওসিস ঘটে? ভ্রূণ মুকুট, নাকি বর্ধনশীল পাতা, নাকি মূলের অগ্রভাগ, উদ্ভিদের পরাগধানী? তাহলে তোমার হচ্ছে যে কোনটিতে মিওসিস ঘটে? আমরা জানি যে উদ্ভিদের যে পরাগধানী আছে এগুলো কি ঘটে? মিওসিস ঘটে। তাহলে কি হবে? উদ্ভিদের পরাগধানী। উদ্ভিদের পরাগধানীতে কি ঘটে? মিওসিস ঘটে। আচ্ছা, আর এই যে দেখতেছো বর্ধনশীল পাতায় কিন্তু মাইটোসিস ঘটে। বর্ধনশীল পাতায় কি ঘটে? মাইটোসিস। তাহলে মাইটোসিস কোথায় ঘটে? বর্ধনশীল পাতায় কিন্তু মাইটোসিস ঘটে। ভ্রূণ মুকুটেও মাইটোসিস ঘটে। তারপর হচ্ছে মূলের অগ্রভাগ, এটাও কি ঘটে? মাইটোসিস ঘটে। অর্থাৎ এই যে তিনটা তুমি দেখতেছো এই তিনটাই কি ঘটে? মাইটোসিস ঘটে। আর মিওসিস কোনটায় ঘটে? উদ্ভিদের পরাগধানীতে কিন্তু মিওসিস ঘটে। এটা কিন্তু মাইটোসিস ঘটে না, এটা কি ঘটে? মিওসিস ঘটে। মনে রাখো, তিনটায় মাইটোসিস ঘটে আর এটা মিওসিস ঘটে। 12 নম্বরটা দেখো, চিত্র এ এবং চিত্র বি। চিত্র এটা আমি দিলাম না, চিত্র এটা হচ্ছে এই যে এইটা উনি, এই যে অ্যামিবা, ঠিক আছে। আর চিত্র বি হচ্ছে তোমার এই যে ছত্রাক আছে না, এই ছত্রাক, ঠিক আছে। এই চিত্র দুটো, চিত্র এ হচ্ছে তোমার এই যে অ্যামিবা, আর চিত্র বি হচ্ছে তোমার এই ছত্রাকটা, ঠিক আছে। আচ্ছা, বলছে যে উভয়ের ক্ষেত্রে দেখা যায়, অর্থাৎ চিত্র এ এবং চিত্র বি দুইটার মধ্যে কি কি আছে, বা উভয়ের মধ্যে কি কি আছে সেটা কি কি দেখা যায়। দেখো, নিউক্লিয়াস সুগঠিত, হ্যাঁ, দুইটার মধ্যেই কিন্তু নিউক্লিয়াস সুগঠিত, হ্যাঁ। অ্যামিবা এবং ছত্রাক দুইটার মধ্যেই কি? নিউক্লিয়াস সুগঠিত, মনে রাখো। তারপর হচ্ছে হ্যাপ্লয়েড দিয়ে বংশবৃদ্ধি ঘটে না। হ্যাপ্লয়েড দিয়ে ওদের কিন্তু বংশবৃদ্ধি ঘটে না। আবারও বলতেছি, হ্যাপ্লয়েড দিয়ে কিন্তু ওদের বংশবৃদ্ধি ঘটে না। শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অবশ্যই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তাহলে ওরা কি করে? যে অ্যামিবা আর হচ্ছে ছত্রাক, ওরা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। সিকিউতেও কিন্তু কাজে লাগবে, মনে রাখো, সিকিউতে কিন্তু কাজে লাগবে। এই রিলেটেড কোশ্চেন কিন্তু বহুবার আসছে, বহুবার কাজে লাগবে কিন্তু। তাহলে দেখো, চিত্র এ এবং বি, হ্যাঁ, তোমার হচ্ছে ছত্রাক এবং অ্যামিবা, ওগো কি কি আছে? নিউক্লিয়াস সুগঠিত, তারপর হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। নিউক্লিয়াস সুগঠিত, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। 13 নম্বরটা দেখো, শ্রেণীবিন্যাসের ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক? পর্ব, বর্গ, শ্রেণী, গোত্র। আর একটা আছে হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। আচ্ছা, এখন এই ধরনের কোশ্চেন আসলে অনেকেই পারো না, কারণ এইটা নিয়ম বা টেকনিকটা তোমাদের জানা নাই। আজকে আমি এইটা নিয়ম এবং টেকনিকটা একেবারে পানির মতো সহজ করে দেব। দেখো, এইগুলা পারতে হলে, শ্রেণীবিন্যাসের ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক, এইটা পারতে হলে তোমার কিছু জিনিস তোমার একটু জানতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, যে যদি এরকম আছে যে শ্রেণী বিন্যাসের ধাপের ক্ষেত্রে কোনটি সঠিক, হ্যাঁ, এই যে এরকম থাকবে, এরকম থাকলে তুমি কি করবা? তুমি তো জানো না, হ্যাঁ, সিরিয়ালটা তো জানো না। সিরিয়ালটা হচ্ছে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি। আবারও বলতেছি, জগৎ, পর্ব, তারপর হচ্ছে শ্রেণী, বর্গ, গোত্র, প্রজাতি। দেখো, এইগুলোর সাথে কোনটার মিল আছে? জগৎ, পর্ব, এইগুলো মুখস্থ করলে তুমি এগুলা বের করতে পারবে। এই সিরিয়ালে কোনটা আছে, যেটা আছে সেটাই অ্যান্সার। এই যে দেখো, পর্ব, বর্গ, শ্রেণী। তাহলে দেখো, পর্ব, বর্গ, বর্গ কিন্তু না, পর্বের পরে শ্রেণী। তাহলে দেখো, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র। তার মানে কি? এইটার সাথে কিন্তু এইটার মিল আছে, তার মানে এইটা অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে, এই জিনিসটা, হ্যাঁ, এইটা কিন্তু অনেকের মনে থাকে না, কারণ অনেক বড় তো মনে থাকে না। এটা মনে রাখার একটা কৌশল আমি তোমাদেরকে একটু শিখাই দিচ্ছি, খেয়াল করো। জলিলের পড়াশোনা বাদ গেল গণপিটানিতে, এই যে কথাটা আছে, হ্যাঁ, এই যে লাইনটা আছে, এই লাইনটা যদি তোমার মুখস্থ থাকে তুমি অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে। সেটা হচ্ছে, জলিলের পড়াশোনা বাদ গেল গণপিটানিতে। দেখো, জলিল, জলিল মানে কি? জগৎ, জলিল দিয়া জগৎ, ঠিক আছে। আর পড়াশোনার প দিয়া হচ্ছে পর্ব, তারপর হচ্ছে সোনা, সোনা দিয়ে কি? শ্রেণী, সোনা দিয়ে কি? শ্রেণী। তারপর হচ্ছে বাদ, বাদের ব দিয়ে হচ্ছে বর্গ। তারপর হচ্ছে গেল, গেলোর গ দিয়ে হচ্ছে গোত্র। তারপর হচ্ছে গণপিটানি, হ্যাঁ, গণপিটানির গ দিয়ে হচ্ছে গণপ্রজাতি। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণপ্রজাতি, এগুলো একটু মুখস্থ করবা। যাদের মুখস্থ না থাকে তারা এইভাবে মনে রাখবা যে জলিলের পড়াশোনা বাদ গেল গণপিটানিতে। জলিলের জ দিয়ে হচ্ছে জগৎ, প দিয়ে হচ্ছে পর্ব, শয়করের শো, এই যে শয়করের শোনা কেন? সোনা, সোনা দিয়ে হচ্ছে শ্রেণী, বাদে হচ্ছে গোত্র, গণপিটানির গ দিয়ে হচ্ছে তোমার গণপ্রজাতি। আই হোপ বুঝতে পেরেছো। আচ্ছা, বাকিগুলো সেকেন্ড পার্টে আলোচনা করবো।